আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এই অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনার জন্য রাজ্যের সব জেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। ভারত ও নিউজিল্যান্ড ঐতিহাসিক উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিক উপকারী মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বলেছেন যে দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এই অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে তিনি আজ কথা বলেন। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভার্চুয়ালভাবে বৈঠকে পৌরোহিত্য করেন। অংশগ্রহণ করেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল ধুমা সহ ডোনার মন্ত্রক এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পদস্থ আধিকারিকরা। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির অগ্রগতি উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে, তবে পরিকাঠামো যোগাযোগ ব্যবস্থার সমস্যা এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে প্রধান অন্তরায়। উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সড়ক, রেল, বিমান যোগাযোগ, জলপথ, বিদ্যুৎ, গ্যাস এবং ডিজিটাল সংযোগের সমস্যাগুলি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মুখ্যমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার বিকাশে টাস্কফোর্সের প্রস্তাবিত কৌশলগত একটি বিস্তৃত রূপরেখা উপস্থাপন করেন। তিনি বলেন, এই রূপরেখা এই অঞ্চলের বর্তমান পরিকাঠামো প্রতিবন্ধকতাগুলি চিহ্নিতকরণ সহ ভবিষ্যতের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। বৈঠকে আলোচনায় মুখ্যমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে অগ্রাধিকারের ক্ষেত্রগুলি চিহ্নিতকরণ, রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার ম্যাক্রোগ্রিড, বিদ্যুৎ, তেল, প্রাকৃতিক গ্যাস, পর্যটন, সীমান্ত বাণিজ্যের স্থান ইত্যাদি সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী কালাদান মাল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পটি কার্যকর করা, ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকারী মাল্টিমডেল করিডোরগুলিকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। সুসংহত লজিস্টিক হাব, পণ্য পরিবাহী রেল, সমন্বিত শক্তি এবং ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে এই অঞ্চলকে বঙ্গোপসাগর এবং আসিয়ান দেশগুলির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। তাছাড়া অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে সামঞ্জস্য রেখে স্মার্ট ডিজিটাল ও উন্নত পরিকাঠামোর মাধ্যমে আসিয়ান দেশগুলির সঙ্গে সংযোগ স্থাপন, স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া টাস্কফোর্সের উপস্থাপিত এই প্রতিবেদনের ক্ষেত্রে বিস্তৃত প্রস্তুতি, সমন্বিত পরিকল্পনা এবং দূরদর্শিতার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর সাহা এবং রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনার জন্য রাজ্যের সব জেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। আজ সচিবালয়ে রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের 17তম বৈঠকে রাজ্যের সড়ক দুর্ঘটনার সাম্প্রতিক তথ্য এবং জেলা সড়ক নিরাপত্তা পরিষদের গৃহীত ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করতে গিয়ে তিনি কথা বলেন। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে দেশের শীর্ষ আদালতের নীতি নির্দেশিকা রূপায়ণ, নগদহীন চিকিৎসা পরিষেবা কার্যক্রম এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে 1 মাসব্যাপী জাতীয় সড়ক নিরাপত্তা মাস উদযাপনের বিষয়সমূহ নিয়ে আজ আলোচনা হয়। বৈঠকে পরিবহন মন্ত্রী জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা, পথচারীদের জন্য নির্দিষ্ট জোন, ফুটপাত তৈরি করা এবং যথাযথ নিকাশি ব্যবস্থা চালু রাখার জন্য বৈঠকে উপস্থিত NHIDCL এর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির কাছে চিঠি দেবেন বলে জানান। সড়ক নিরাপত্তা, ক্রেতা সুরক্ষা এবং নেশার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল এবং কলেজ স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে বছরে জাগৃতি শীর্ষক একটি কর্মসূচি আয়োজন করা হবে বলে তিনি জানিয়েছেন। বৈঠকে পথ দুর্ঘটনা হ্রাস করার ক্ষেত্রে জনসচেতনতার পাশাপাশি আইনি নজরদারি ব্যবস্থা কঠোর করা এবং জরিমানা আদায় সহ ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার বিষয় নিয়ে আলোচনা হয়। আজকের বৈঠকে রাজ্যের 8 জেলার জেলাশাসক এবং পুলিশ সুপাররা ভার্চুয়ালভাবে অংশগ্রহণ করেন। আগামী বছর রাজ্যের বিদ্যালয়গুলিতে ছুটির দিনের বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। আজ দপ্তরের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র শর্মা বিজ্ঞপ্তিতে জানান, আগামী বছর 59 দিন বিদ্যালয়গুলিতে ছুটি থাকবে। তাছাড়া খারাপ আবহাওয়া, জাতীয় বিপর্যয় হলে আরও 2 দিন ছুটি ঘোষণা করা যেতে পারে। আগামী বছর বিদ্যালয় গ্রীষ্মের ছুটি চলবে 18 মে থেকে 8 জুন পর্যন্ত। 17 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি থাকবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আমতলীর বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনে রোটারি ক্লাব অব ত্রিপুরার প্রদান করা ভ্রাম্যমাণ ডেন্টাল ক্লিনিক ভ্যানের উদ্বোধন করেন। তিনি অনুষ্ঠানে বলেন, রামকৃষ্ণ মিশন রাজ্যের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। তিনি বলেন, শৃঙ্খলার পাশাপাশি এই প্রতিষ্ঠান ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ধরে রেখেছে। রামকৃষ্ণ মিশন এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানটি জনগণের মধ্যে সহজাত সংহতির বোধ বিকাশের পাশাপাশি ত্রিপুরার জনজাতি এবং অন্যান্য জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে। বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন, 2026 সালে রামকৃষ্ণ বিদ্যালয়ে বিদেশি ভাষার কোর্স চালু করা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
ভারত ও নিউজিল্যান্ড ঐতিহাসিক উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিকভাবে উপকারী মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন আজ এই ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মোদী এবং শ্রী লুকসনের মধ্যে টেলিফোনে কথা হয়। উভয় প্রধানমন্ত্রী আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার পাশাপাশি আগামী 15 বছরে নিউজিল্যান্ড থেকে ভারতে $20 মিলিয়ন বিনিয়োগের বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার জন্য ভিত্তি তৈরি করেছে। শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এই চুক্তি কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী, মহিলা এবং উদ্ভাবকদের জন্য সুযোগ নিয়ে আসবে। তিনি বলেন, ভারত ও নিউজিল্যান্ড আজ যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার সফল সমাপ্তির ঘোষণা দিয়েছে, সেটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের সম্পৃক্ততার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত মাইলফলক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বলেছেন যে দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারত হওয়ার উচ্চাভিলাষী লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করতে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নতুন দিল্লিতে 2023 এবং 2024 ব্যাচের ভারতীয় প্রতিরক্ষা হিসাব পরিষেবার আধিকারিক প্রশিক্ষণার্থীদের সঙ্গে মত বিনিময়কালে উপরাষ্ট্রপতি সততা, স্বচ্ছতা, সতর্কতা এবং গ্রহণযোগ্যতা সর্বোচ্চ মান বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে তরুণ আধিকারিকদের তারুণ্যের শক্তি এবং উদ্ভাবনী চিন্তাভাবনা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আধিকারিক প্রশিক্ষণার্থীদের সেবাভাব এবং কর্তব্যবোধকে তাদের পথপ্রদর্শক মন্ত্র হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি। দেশের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিন আগামীকাল 23শে ডিসেম্বর। এই দিনটি জাতীয় কৃষক দিবস হিসেবে পালন করা হয়, যা দেশের অন্নদাতাদের শ্রদ্ধা জানানোর দিন। প্রাচীনকাল থেকে এই দেশের প্রকৃত কৃষি কৌশল শস্য শ্যামলা করে রেখেছে দেশের বড় অংশকে। দিনে দিনে রাসায়নিক সার ব্যবহারের প্রবণতা ও কীটনাশকের প্রভাবে জমির স্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে কঠিন চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনায় একের পর এক ইতিবাচক পদক্ষেপে খুবই তাৎপর্যবাহী হয়ে উঠেছে প্রতি বছরের জাতীয় কৃষক দিবস। এখন এ নিয়ে একটি প্রতিবেদন। সারা দুনিয়ায় জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপদগুলি এদেশের কৃষিক্ষেত্রকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করতে শুরু করেছিল। একসময় জমির স্বাস্থ্য, উৎপাদনশীলতা, কৃষকদের আয় এরকম বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে সর্বস্তরে উদ্বেগ মোকাবিলায় কৃষি প্রযুক্তিতে বিভিন্ন উদ্ভাবনী ভাবনা জরুরি ভিত্তিতে অব্যাহত থাকলো। বিশেষ করে বর্তমান সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ইতিবাচক বিকল্প অনুসন্ধান সুফল দিল। এরই এক পর্যায়ে প্রকৃতি বান্ধব জৈব চাষাবাদের প্রয়োজনীয়তা কৃষক থেকে কৃষি বিজ্ঞানী সবাই উপলব্ধি করলেন। তাই ধান উৎপাদনে ভারতের শ্রেষ্ঠত্ব অব্যাহত। এরকম অভিমত জানালেন কৃষি দপ্তরের উপ অধিকর্তা কৃষি গবেষক অমিতাভ চক্রবর্তী। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, যেই হাজার হাজার বছর ধরে যেই পদ্ধতিগুলো প্রচলিত ছিল, সেগুলোকে বোধহয় আমরা একটু অ্যাভয়েড করেছি বা নজরআন্দাজ করেছি, যে কারণে আমাদের দেশে মূলত রাসায়নিক নির্ভর কৃষি ব্যবস্থা হয়ে গেছে। বর্তমানে ধান উৎপাদনে আমরা বিশ্বের প্রথম স্থান অধিকারী। 27% চাল উৎপাদন আমাদের দেশে হয় এবং তার সঙ্গে 147 মিলিয়ন টন তার প্রোডাকশন হয়েছে। এটা একটা বিরাট বড় একটা উপলব্ধি আমাদের জন্য। রাজ্যেও কৃষি অগ্রগতির পাশাপাশি কৃষকদের আয় দ্বিগুণ করার চ্যালেঞ্জ নিয়ে উদ্ভাবনী পথে কাজ করে চলেছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। ত্রিপুরায় বর্তমান সরকারের সেই মহতী পরিকল্পনাকে বাস্তবায়িত করতে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প রূপায়ণের সঙ্গে রাজ্যের নিজস্ব কিছু কৃষি উন্নয়ন ভাবনাও বাস্তবায়িত হচ্ছে। আর তাতে বলিষ্ঠ সহযোগিতা করে চলেছেন এ রাজ্যের অন্নদাতারাও, বললেন আগরতলার অরুন্ধতী নগরের রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা ডক্টর উত্তম সাহা। এই রাজ্য তার স্বভাবসিদ্ধ গতিতে এগোচ্ছে। এরা কিন্তু সরকারি প্রকল্প রয়ে গেছে, তার সঠিক বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, দৃঢ়তার সঙ্গে কাজগুলো করছে, অঙ্গীকারবদ্ধ তারাও। এবং আমাদের তো বিশ্বাস, একটা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী হিসেবে আমি তো সেটা বলবো, রাজ্য সরকার বা দপ্তর যেভাবে বিগত কয়েকটা বছরে, আপনি ইনফ্রাস্ট্রাকচার বলুন, আপনি ফুড সিকিউরিটির প্রশ্নে বলুন, আপনি ফার্মার্সের ওয়েলফেয়ারের প্রশ্নে বলুন, অ্যাপ্রিসিয়েশন ডেফিনেটলি উইল গো টু দ্যাট পারসন। উই শুড স্যালুট দ্যাট। সারা দেশে কৃষি উন্নতির প্রভাব এই রাজ্যকেও নতুন আলোর পথে টেনে নিয়ে যাচ্ছে। জাতীয় কৃষক দিবসের প্রাক সন্ধ্যায় সেটাই বোধহয় কিষান কা বেটা চৌধুরী চরণ সিং এর জন্মদিন উদযাপনের ক্ষেত্রে আদর্শ বার্তা বহন করছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সংখ্যালঘুদের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। ইউনিয়নের সদস্যরা আজ আগরতলা প্রেস ক্লাবে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে পশ্চিম জেলা, খোয়াই সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এই অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে।